আন্তর্জাতিক নেতৃত্ব এবং অন্যান্য দেশের সাথে তার যে কানেক্টিভিটি, বিশেষ করে সেনাবাহিনীর প্রধান হিসেবে তার যে সংযোগ, তার যে অবস্থান, তার যে যোগাযোগ ব্যবস্থা, এবং তিনি প্রতিনিয়ত যেসব তথ্যগুলো পাচ্ছেন, দখলদার ইউনূস বাহিনী, রাজাকার ও রাজাকার সাধকদ্বয়ের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। প্রিয় সহযোগিতা, সবাইকে আমার সংগ্রামী শুভেচ্ছা। কুয়েত সফর শেষে বাংলাদেশে এসে বাংলাদেশের 18তম সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্য এতটাই গুরুত্ব বহন করে বাংলাদেশের রাজনীতিবিদ থেকে আরম্ভ করে গণমাধ্যম কর্মী, আইনজীবী, এমনকি সুশীল সমাজের প্রতিনিধির মাঝেও প্রতিফলিত হয়েছে। আপনারা জানেন 2024 সালের 23শে জুন বাংলাদেশের 18তম সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান। 2024 সালের 23শে জুন দায়িত্ব গ্রহণ করার পরপরই জুলাই অগাস্ট যে সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ ধ্বংস করে দেওয়া হয়েছে। এই ধ্বংসের নেপথ্যে অনেকেই ওয়াকারুজ্জামানের দায়িত্বহীনতা, ওয়াকারুজ্জামানের দেশপ্রেম, ওয়াকারুজ্জামানের ষড়যন্ত্র, ওয়াকারুজ্জামানের মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে নিয়ে নানা রকমের আলোচনা সমালোচনা কিন্তু প্রতিমান হয়েছে। তবে জুলাই আগস্টের সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে যে বাংলাদেশ ধ্বংস করা হয়েছে, সেই বাংলাদেশের ধ্বংসযজ্ঞের এই 7 মাসের মাথায় ওয়াকারুজ্জামান যে বক্তব্য দিয়েছে, সে বক্তব্যের মধ্যে তিনি কিন্তু রীতিমতো তিক্ত বিরক্ত হয়ে বলেছে, এনাফ, জাস্ট এনাফ। চলুন তিনি কি বলেছেন তার মুখে একটু শুনে আসি। আপনারা কিছু মনে করবেন না, আজকে আমি একটু পরিষ্কার করে আমি কথা বলতে চাই। আপনাদের সবার হয়তো ভালো নাও লাগতে পারে, কিন্তু বিশ্বাস করেন, আমার এটা যদি আপনারা গ্রহণ করেন, আপনারা লাভবান হবেন, কোনো ক্ষতি হবে না দেশের। আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নাই। আমার একটাই আকাঙ্ক্ষা, দেশ এবং জাতিটাকে একটা সুন্দর জায়গায় রেখে ছুটি করা। I had enough. Was last 7-8 months I had enough. আমি চাই দেশ এবং জাতিকে একটা সুন্দর জায়গায় রেখে আমরা সেনানিবাসে ফেরত আসবো। ওয়াকারুজ্জামান সাহেব স্পষ্ট করেছেন যে তার রাজনৈতিক কোনো বিলাসিতা নেই, সেটিও তিনি স্পষ্ট করেছেন। তো এই যে ওয়াকারুজ্জামানকে ঘিরে যে ধরনের সমালোচনা তৈরি হয়েছে, জুলাই আগস্টের সন্ত্রাসী কর্মকাণ্ডের নেপথ্যে বিশেষ করে গত নির্বাচিত শেখ হাসিনা সরকারের যে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন কামাল সাহেব যে ধরনের ইন্টারভিউ দিয়েছে, সেখানে কিন্তু রীতিমতো বাংলাদেশের 18তম সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের যে দায়িত্ব জ্ঞান, তার যে কমিটমেন্ট, সেটি জুলাই আগস্টের সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে কিন্তু ধ্বংস হয়ে গিয়েছে। এই কমিটমেন্ট কিন্তু প্রশ্নবিদ্ধ হয়েছে। তো এই কমিটমেন্টের পরিপ্রেক্ষিতে কিন্তু স্বাধীনতার পক্ষের, দেশাত্মবোধের জায়গায় দেশপ্রেমী জনগণ ওয়াকারুজ্জামানের পক্ষে বিপক্ষে আলোচনা সমালোচনা তৈরি করেছেন। এই আলোচনা সমালোচনার আজকে 7-8 মাস পরে কুয়েত থেকে দেশে ফিরেই ওয়াকারুজ্জামান যে বক্তব্য দিয়েছেন, স্পষ্ট কথায় যেসব শব্দ বাক্য গঠন তিনি করেছেন, সেটি আমি ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশের আজকের এই প্রেক্ষাপটে যথেষ্ট গুরুত্ব বহন করে। চলুন তিনি কি বলেছেন আরেকটু শুনি। আজকে পুলিশ সদস্য কাজ করছে না, একটা বিশাল বড় কারণ হচ্ছে অনেকের বিরুদ্ধে মামলা, অনেকে জেলে। র্যাব, বিজিবি, ডিজিএফআই, এনএসআই প্যানিকড। বিভিন্ন দোষারোপ, গুম, খুন ইত্যাদি তদন্ত চলছে। অবশ্যই তদন্ত হবে, দোষীদের বিচারের আওতায় আনতে হবে। এমনভাবে কাজটা করতে হবে যেন এই অর্গানাইজেশনগুলো আন্ডারমাইন না হয়। এই অর্গানাইজেশনগুলোকে যদি আন্ডারমাইন করে আপনারা মনে করেন যে দেশের শান্তি শৃঙ্খলা বিরাজ করবে, সবাই শান্তিতে থাকবেন, সেটা হবে না, সেটা সম্ভব না। আমি আপনাদের পরিষ্কার করে বলে দিচ্ছি। ওয়াকারুজ্জামান সাহেব যথার্থই কিন্তু বলেছেন, দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য, দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য সেনাবাহিনী থেকে আরম্ভ করে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর সকল ইউনিট আজকে কেন ভঙ্গুর পর্যায়ে,
কারণ রীতিমতো দখলদার ইউনূস বাহিনী এবং রাজাকার ও রাজাকার শাবকদ্বয় পরিকল্পিতভাবে সর্বপ্রথম আমাদের পুলিশ বাহিনীর উপর আঘাত করে, হাজার হাজার পুলিশ সদস্যদের হত্যা করে, পুলিশের উপর অন্যায় আবদার, রীতিমতো কল্পিত কাল্পনিক অভিযোগ চাপিয়ে দেয়। এই যে বিভিন্ন ইউনিটের উপর যে অভিযোগ চাপিয়ে দেওয়া হয়েছে, কথিত বিচার নামে যে হয়রানি, হত্যার মামলা থেকে আরম্ভ করে নানা রকমের মামলায় জর্জরিত করা হয়েছে, তো সেখানে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর কোন ইউনিট তার জীবনের ঝুঁকি নিয়ে জনগণের নিরাপত্তা এগিয়ে আসবে? যেখানে ব্যক্তি পুলিশের, ব্যক্তি আইন শৃঙ্খলা বাহিনী নিজের জীবনের নিরাপত্তা নেই, সেখানে ওই পুলিশ কর্মকর্তা কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্য জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য জীবনের ঝুঁকি নিয়ে এগিয়ে আসা সম্ভব? তবে তিনি এইটাও বলেছেন, যারা অন্যায়ের সাথে, যারা অপরাধের সাথে সম্পৃক্ত, তাদেরও তিনি বিচারের মুখোমুখি করবেন। তবে সেটা সুনির্দিষ্ট অভিযোগের তথ্য প্রমাণের ভিত্তিতে কিন্তু হতে হবে। তিনি কি বলেছেন চলুন আরেকটু শুনে আসি। পুলিশ, র্যাব, বিজিবি, ডিজিএফআই, এনএসআই এগুলো দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করেছে অতীতে। খারাপ কাজের সাথে অসংখ্য ভালো কাজ করেছে। আজকে যে দেশের স্থিতিশীলতা, দেশটাকে যে এত বছর স্থিতিশীল রাখা হয়েছে, এটার কারণ হচ্ছে এই সশস্ত্র বাহিনীর বহু সেনা সদস্য, সিভিলিয়ান সবাই মিলে এই অর্গানাইজেশনগুলোকে, অসামরিক, সামরিক সবাই মিলে এই অর্গানাইজেশনগুলোকে এফেক্টিভ রেখেছে। সেই জন্য আজকে সুন্দর, এতদিন ধরে আমরা একটা সুন্দর পরিবেশ পেয়েছি। এর মধ্যে যারা কাজ করেছে, যদি অপরাধ করে থাকে সেটা শাস্তি হবে, অবশ্যই শাস্তি হতে হবে, না হলে এই জিনিস আবার ঘটবে। আমরা সেটাকে বন্ধ করতে চাই চিরতরে, কিন্তু তার আগে মনে রাখতে হবে আমরা এমনভাবে কাজটা করব এই সমস্ত অর্গানাইজেশনগুলো যেন আন্ডারমাইন না হয়। প্রিয় বন্ধুগণ, ওয়াকারুজ্জামান সাহেব প্রকারান্তেই কিন্তু স্বীকার করে নিয়েছেন যে দীর্ঘ 16-17 বছর ধরে বাংলাদেশ যে স্থিতিশীল অবস্থায় ছিল, যে স্থিতিশীল অবস্থার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ একটি উন্নত রাষ্ট্রে পরিণত হয়েছে। বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা, বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের অবকাঠামো এক বিপ্লব উন্নয়ন সাধন করেছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল থাকলে দেশের জনগণ স্থিতিশীল পরিস্থিতিতে জীবনযাপন করলে যে উন্নত হয়, দেশ যে এগিয়ে যায়, পক্ষান্তরে তাই কিন্তু স্বীকার করে নিয়েছেন। চলুন তিনি সামনে কি বলেছেন আর একটু জেনে আসি। এখানে যে সমস্ত উচ্ছৃঙ্খল কাজ হয়েছে সেটা আমাদের নিজস্ব তৈরি, এটা আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচার, আমরা নিজস্ব এইগুলো তৈরি করেছি। এই বিপরীতমুখী কাজ করলে দেশে কখনো শান্তি শৃঙ্খলা আসবে না, এই জিনিসটা আপনাদের মনে রাখতে হবে। ওয়াকারুজ্জামান সাহেব যথার্থই বলেছেন। এই যে ম্যানুফ্যাকচারিং, অর্থাৎ জুলাই আগস্টের যে সন্ত্রাসী কর্মকাণ্ড, আজকে তথাকথিত ডেভিল হাল্টের নামে এই যে সন্ত্রাসীদের আশ্রয় দেয়া, সন্ত্রাসীদের লুটপাট করা, অগ্নিসংযোগ করা, হত্যা করার সুযোগ করে দেওয়া, এই দখলদার ইউনূস বাহিনী একটি সুন্দর সাজানো গোছানো মাথা উঁচু করে বাংলাদেশকে শুধু ধ্বংস করেই ক্ষান্ত হয় নাই, রীতিমতো এটাকে তলানিতে নিয়ে ছেড়ে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত আছে। এইভাবে কোনো দেশ কি টিকে থাকতে পারে? ওয়াকারুজ্জামান সাহেব সত্যি আইন শৃঙ্খলা বাহিনীর যে বর্তমান অবস্থা, দেশের যে বর্তমান প্রেক্ষাপট, সেটা মূল্যায়ন করেই কিন্তু তিনি বলেছেন। চলুন সামনে আরেকটু শোনার চেষ্টা করি। আজকে একটা বেদনা বিধুর দিবস। 2009 সালের 25শে ফেব্রুয়ারি আমরা এই 57 জন চৌকস সেনা অফিসার এবং শুধু তাই নয়, আমাদের কিছু কিছু পরিবারবর্গর সদস্যদের আমরা হারিয়েছি। এখানে আসার সময় এই ছবিগুলো আমি দেখছিলাম। তো এই ছবিগুলো আপনারা অনেকে ছবিতে দেখেছেন, কিন্তু এগুলো আমার সব চাক্ষুষ দেখা। আমি একটা চাক্ষুষ সাক্ষী এই সমস্ত বর্বরতার। একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে, এই বর্বরতা কোনো সেনা সদস্য করেনি, সম্পূর্ণটাই তদানীন্তন বিজিবি সদস্য দ্বারা সংঘটিত। ফুল স্টপ। এখানে কোনো ইফ এবং বাট নাই। এখানে যদি ইফ এবং বাট আনেন
এই যে বিচারিক কার্যক্রম এতদিন ধরে হয়েছে, 16 বছর ধরে 17 বছর ধরে যারা জেলে আছে, যারা কনভিক্টেড, সেই বিচারিক প্রক্রিয়া ব্যাহত হবে। এই জিনিসটা আমাদের খুব পরিষ্কার করে মনে রাখা প্রয়োজন। এই বিচারিক প্রক্রিয়াকে নষ্ট করবেন না। যে সমস্ত সদস্য শাস্তি পেয়েছে তারা শাস্তি পাওয়ার যোগ্য। এখানে কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ এর মধ্যে উপস্থিত ছিল কিনা, ইনভলভ ছিল কিনা, বাইরের কোনো শক্তি এর মধ্যে ইনভলভ ছিল কিনা, সেটার জন্য কমিশন করা হয়েছে। কমিশনের চেয়ারম্যান এখানে আছেন, উনি এটা বের করবেন এবং আপনাদের জানাবেন। বটম লাইন হচ্ছে যে এই সমস্ত আমাদের এই চৌকস সেনা সদস্য যারা প্রাণ হারিয়েছেন, তারা প্রাণ হারিয়েছেন তদানীন্তন বিডিআর সদস্যদের গুলিতে। আমরা নিজেরা এই সমস্ত জিনিস নিয়ে অনেক ভিন্ন মত পোষণ করছি, কেউ কেউ এই জিনিসটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছি। সেটা আমাদের জন্য মঙ্গলজনক হবে না। জি, ওয়াকারুজ্জামান সাহেব অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় অবতারণ করেছেন। তখনকার বিডিআর অর্থাৎ আজকের যে বিজিবি, সে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে বাংলাদেশে দখলদার ইউনূস বাহিনী, রাজাকার শাবকরা যেভাবে হীনমন্যতা প্রদর্শন করে এই বিচারিক প্রক্রিয়াকে, এই বিচারিক ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার যে ষড়যন্ত্র, আপনারা হয়তো ইতিমধ্যে জেনেছেন যে বহু ফাঁসির আসামি, বিডিআর এর বহু সেনা সদস্য যারা ফাঁসির আসামি ছিল তাদেরকেও ছেড়ে দেওয়া হয়েছে। ওয়াকারুজ্জামান সাহেব একেবারেই দায়িত্বহীন করতে বলেছেন ফুল স্টপ, ইফ, অর্থাৎ ইনি যদি কিন্তু এখানে যুক্ত করতে চান নাই। তিনি যথার্থই বলেছেন যে সেনাবাহিনীর কোনো কর্মকর্তা সেখানে জড়িত ছিল না। বিডিআর বিদ্রোহর যে ঘটনা, সেখানে বিডিআর এর সদস্যরাই সম্পৃক্ত ছিল। তিনি বলেছেন এই বিচারিক প্রক্রিয়াকে যদি প্রশ্নবিদ্ধ করা হয় তাহলে কিন্তু সেটা দেশের জন্য, জাতির জন্য, উভয় বাহিনীর জন্য মঙ্গলজনক হবে না। এটি বাস্তব। তবে দখলদার ইউনূস বাহিনী রাজাকার শাবকদের নিয়ে দেশ ধ্বংস করে দিয়েছে, তাহলে এইসব বাহিনীগুলোকে প্রশ্নবিদ্ধ করবে না কেন? এইসব বাহিনীগুলোকে ধ্বংস করবে না কেন? কারণ সে তো বসেই আছে এই বাংলাদেশকে পাকিস্তানি ভাবধারায় পরিচালিত করার জন্য, বিশ্বের দরবারে বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্র করার জন্য, এবং আমাদের 1971 সালে যে মহান মুক্তিযুদ্ধ ছিল সেটাকে ব্যর্থ করার জন্যই, সেটাকে প্রশ্নবিদ্ধ করার জন্যই দখলদার ইউনূস বাহিনী পরিকল্পিতভাবে আমাদের এইসব বাহিনীর উপর, বিডিআর এবং সেনাবাহিনী থেকে আরম্ভ করে বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষার সাথে জড়িত ইউনিটের উপর তথাকথিত দায় চাপিয়ে নিজেকে রক্ষার আত্মচেষ্টায় আছে। চলুন আরো শোনার চেষ্টা করি। আমরা দেশে একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ একটা ইলেকশনের জন্য দিকে ধাবিত হচ্ছে, এবং তার আগে যে সমস্ত সংস্কার করা প্রয়োজন অবশ্যই সরকার সেদিকে খেয়াল করবেন। আমি যতবারই ডক্টর ইউনূসের সাথে কথা বলেছি, হি কমপ্লিটলি এগ্রিজ উইথ মি। There should be free, fair and inclusive election, and that election should be within December or close to that. যেটা আমি এর প্রথমেই বলেছিলাম যে 18 মাসের মধ্যে একটা ইলেকশন। আমার মনে হয় যে সরকার সেদিকেই ধাবিত হচ্ছে। ডক্টর ইউনূস যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছেন। এখন প্রশ্ন আসতে পারে, জুলাই আগস্টের সন্ত্রাসী কর্মকাণ্ডের দীর্ঘ 7-8 মাস পরে বাংলাদেশ সেনাবাহিনীর 18তম সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামান সাহেব হঠাৎ এত পরিষ্কার, বলতে গেলে খোলামেলা আলোচনা করেছেন, পরামর্শ দিয়েছেন, এবং এই পরামর্শ রাখলে দেশ এবং জাতি উপকৃত হবে। আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট কেন ভঙ্গুর অবস্থায়, তাদেরকে কিভাবে পুনর্গঠন করতে হবে, এবং সর্বোপরি তিনি তার রাজনৈতিক যে উচ্চবিলাস নেই, তার যে কোনো আকাঙ্ক্ষা নেই, এটিও তিনি পরিষ্কার করেছেন। কেন করেছেন? কারণ আন্তর্জাতিক নেতৃত্ব এবং অন্যান্য দেশের সাথে তার যে কানেক্টিভিটি, বিশেষ করে সেনাবাহিনী প্রধান হিসেবে তার যে সংযোগ, তার যে অবস্থা, তার যে যোগাযোগ ব্যবস্থা, এবং তিনি প্রতিনিয়ত যেসব তথ্যগুলো পাচ্ছেন, বলতে পারেন দখলদার ইউনূস বাহিনীর বিদায়ের পালা শুরু হয়ে গেছে।
দখলদার ইউনূস বাহিনীও তার রাজাকার শাসকদের পালানোর রাস্তা বন্ধ হয়ে গেছে। আর তাই বাংলাদেশ সেনাবাহিনীর সর্বোচ্চ পদের আসিয়া সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামান সাহেব আজকের এই দিনে পুরো বিষয়, দেশের প্রেক্ষাপট, দেশের আইনশৃঙ্খলা বাহিনী, দেশের জনগণ এবং ম্যানুফ্যাকচারিং করে এই যে কৃত্রিম সংকট তৈরি করা, সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে জনদুর্যোগ থেকে আরম্ভ করে আইনশৃঙ্খলা বাহিনীর উপর কৃত্রিম অভিযোগ চাপিয়ে দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিটের সদস্যদের মনোবল ধ্বংস করার যেই অপসংস্কৃতি তৈরি হয়েছে, তিনি কিন্তু স্পষ্ট করে বলেছেন। আর তিনি পরামর্শ দিয়েছেন তার এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য। আমি মনে করি ওয়াকারুজ্জামান সাহেব আমাদের বন্ধুপ্রতিম দেশ থেকে আরম্ভ করে আন্তর্জাতিক অঙ্গনের এই যে ওয়াকারুজ্জামান সাহেবের উপর কি ধরনের দায়িত্ব চলে আসছে, কি ধরনের নির্দেশ চলে আসছে, কি ধরনের আহ্বান চলে আসছে, তারই বহিঃপ্রকাশ কিন্তু ওয়াকারুজ্জামান সাহেবের আজকের এই বক্তব্য। তা আপনি আপনার মতো করে ব্যাখ্যা করতে পারেন। আমি মনে করি দখলদার ইউনূস বাহিনী, রাজাকার শাসকদ্বয়ের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। নিশ্চয়ই আধার কেটে কিন্তু আমরা আলোতে ফিরে আসবই। এইসব অপরাধীদের, দখলদার ইউনূস বাহিনী ও রাজাকার শাসকদের দেশ ধ্বংসের জন্য, হত্যার সাথে যারা জড়িত, লুটপাট, অগ্নিসংযোগ এবং ধ্বংস যজ্ঞের সাথে যারা জড়িত, তাদের বিচার বাংলার মাটিতে হবেই হবে। আর এই জায়গায় আপনাকেই ঐক্যবদ্ধ হতে হবে। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক।